প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে প্রজেক্ট এইসের ৬ নম্বর ক্লাসে আজকে আমরা উপস্থিত হইছি। তোমরা যারা ১ থেকে ৫ নম্বর ক্লাস করো নাই তারা অবশ্যই ক্লাসগুলো করবা, কারণ আজকে ৬ নম্বর ক্লাস একটু থিওরিটিক্যাল হইলেও তোমাদের পরীক্ষার জন্য বোথ অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর প্রিভিয়াস ক্লাসগুলো না করলে, স্পেশালি ক্লাস 5 না করলে, তুমি এই জিনিসগুলোর ধারণা একটু কম করেই পাবা বললেই হয়। মানে একটা ঝাপসা ধারণা তৈরি হয়ে যাবে। যদিও আমি প্রতি ক্লাসে চেষ্টা করি পূর্ববর্তী ক্লাসের তোমার হচ্ছে একটা আবেশ ধরে রেখেই ক্লাসগুলো করানো, যাতে পূর্ববর্তী ক্লাস যদি তোমরা কোনো কারণে মিস করো বা করতে না চাও বা না করে আসো, তাহলে সেক্ষেত্রে যাতে তোমরা জিনিসগুলো বুঝতে পারো। তো দেখো, পূর্ববর্তী ক্লাসে আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করছিলাম। ওই সময় আমরা খুব ডিটেইলস আলোচনা করছিলাম, অনেক কিছুই বলছিলাম। আজকে জাস্ট জিনিসগুলো জাস্ট রিক্যাপ করব, অ্যান্ড রিক্যাপের সাথে আমরা কিছু এক্সট্রা জিনিস অ্যাড করব প্রতিটা জিনিসে, যেগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে বলি নাই। ঠিক আছে? তো প্রথম স্লাইডে বা প্রথম যে ইয়েটা আসছে আমাদের, সেখানে বলছে যে কোয়ান্টাম নাম্বার কি বা কোয়ান্টাম সংখ্যা কি। ঠিক আছে? কোয়ান্টাম নাম্বার কি বা কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা তোমাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রন এক্স্যাক্টলি কোথায় আছে এটার একটা ঠিকানা বা অ্যাড্রেস। ঠিক আছে? কি এটা? কি কোয়ান্টাম সংখ্যা এক রকমের কি অ্যাড্রেস। ঠিক আছে? অ্যাড্রেস, কোয়ান্টাম সংখ্যা অ্যাড্রেস। মনে আছে তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এটা একটা একটা হচ্ছে, আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, একটা কোয়াড্রেন্ট আঁকি, তো কোয়াড্রেন্টের আমি একটা বিন্দু দিছি, যে বিন্দুটার আমি কোনো ঠিকানা দিই নাই। তখন তোমরা আমাকে বলছো যে ভাই, ঠিকানা যদি আমি না জানি, এটা যদি কোঅর্ডিনেটস যদি আমি না জানি, আমি তো বলতে পারবো না এটা কোথায় আছে, এই চারটা চতুর্ভাগের কোথায় আছে এটা আমি বলতে পারবো না। তখন আমি তোমাকে বলে দিছিলাম যে এই বিন্দুটা তোমার 3-4-এ আছে। তখন তুমি কি করছো? এই 3-4 খুঁজা তুমি হইতেছে এই জায়গায় একটা বিন্দু দিছো, রাইট? এই যে আমি এই বিন্দুটার একটা অ্যাড্রেস দিলাম, আমি যখন ওই একটা ইলেকট্রনের এরকম একটা অ্যাড্রেস দিব, ওই অ্যাড্রেসটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। হুম। ওই বিন্দুর ক্ষেত্রে তোমার এই অ্যাড্রেসটা হচ্ছে 2টা, ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাড্রেসের বিন্দু থাকবে 4টা। মানে বিন্দু বলতে আমি অ্যাড্রেসের যে উপাদান বলছি, এলিমেন্টস বলতেছি, যেমন এক্স এলিমেন্ট এবং ওয়াই এলিমেন্ট, এটা যেমন এলিমেন্টস তোমার থাকবে হচ্ছে 4টা। ইলেকট্রনের ক্ষেত্রে কয়টা থাকবে? 4টা থাকবে। আচ্ছা, ওকে ওকে। দেখো, কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, কোয়ান্টাম সংখ্যা কোনো পরমাণুর ভেতরে ইলেকট্রনের অবস্থান এবং এর শক্তির বর্ণনা করে। ঠিক আছে? শক্তির কেন বর্ণনা করে, আমি যখন এই জিনিসগুলোতে যে বললাম না আজকে কিছু জিনিস অ্যাড করব, ওই অ্যাড এর সময় তোমাকে বুঝাই দেবো যে কিভাবে শক্তির বর্ণনা করতেছে। ঠিক আছে? এগুলো হচ্ছে ইলেকট্রনের ঠিকানা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি? ইলেকট্রনের ঠিকানা বলা হয়। ওকে, এবার আসলে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা কি কি? প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল বা অ্যাঙ্গুলার মোমেন্ট কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এটা কোয়ান্টাম সংখ্যা হবে, কোয়ান্টাম সংখ্যা। এরপরটা কি? ম্যাগনেটিক। তারপরটা কি? স্পিন। চলো, এগুলো আমরা জানি, তো এখানে আমরা সময় ওয়েস্ট করব না। দেখো, গতদিন আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে কি পড়ছিলাম বা প্রধান কোয়ান্টাম সংখ্যায় কি পড়ছিলাম? একে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। এটি দ্বারা কি নির্ধারণ করা হয়? শেল বা শক্তি স্তর নির্ধারণ করা হয়। অর্থাৎ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে এটা কোথায় নির্ধারণ করা হয়, কিভাবে নির্ধারণ করা হয়? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে নির্ধারণ করা হয়। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এখানে একটা পরমাণু আঁকি ছোট্ট করে, আর এখানে মনে করে একটা ইলেকট্রন আছে, সো এই ইলেকট্রনটা কয় নম্বর শক্তি স্তরে আছে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই যে আমি বললাম যে 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, এইটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এরপরে কি বলছে দেখো, এদের মানটা কিরকম হয়? যেহেতু শক্তি স্তর কখনো ফ্র্যাকশনাল মান হতে পারে না, তাই এদের নাম্বারটা অলওয়েজ কি হয়? পূর্ণাঙ্গ সংখ্যা হয়, স্বাভাবিক পূর্ণ সংখ্যা হয়। এবং শক্তি স্তর কিন্তু ঋণাত্মকও হয় না, এটা কিন্তু ধনাত্মক মান। ঠিক আছে? স্বাভাবিক পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক মান। কি নির্দেশ করে? অরবিটালের আকার এবং শক্তি নির্দেশ করে। ওয়েল, গত ক্লাসে তোমাদের হচ্ছে অ্যাজিমুথাল বা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যায় আমি একটা জায়গায় আকার বলছিলাম। ঠিক আছে? আকার বলছিলাম, ওটা আসলে আকৃতি মনে করে আমি আকার বলছি। ঠিক আছে? তো ওখানে তোমরা আবার বিভ্রান্ত হয়ে আমাকে একটু পচায় টচায় দিও না, ওটা তোমার আকৃতি হবে। আর আকারটা কে প্রকাশ করে? এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রকাশ করে। ঠিক আছে? বা নির্দেশ করে। এখন আসো, এখন আসো আমরা কি কি জিনিস অ্যাড করবো, এগুলো তোমরা তো জানো, গত ক্লাসে আমি বলেই দিছি। তাহলে অ্যাড করবো কি কি? অ্যাড করবো বলতে আমি কি বুঝাচ্ছি?
গত ক্লাসে আমি জিনিসগুলো সব মুখে মুখে বলছি বা একটু কিছু টুকটাক লিখে দেওয়ার চেষ্টা করছি। যদি তোমাকে খ নম্বরে জিজ্ঞেস করে প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য বর্ণনা করো বা ব্যাখ্যা করো, সংক্ষেপে ব্যাখ্যা করো, তখন তুমি কি কি লিখতে পারো? দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্ধারণ করা যায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্ধারণ করে? আমরা একটু আগে পড়ছি, শক্তি স্তর নির্ধারণ করে। ঠিক আছে, শক্তি স্তর নির্ধারণ করে। ওকে, এটা গেল এক নম্বর তাৎপর্য। দুই নম্বর তাৎপর্য কি? আমি বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা আকার নির্ধারণ করে বা আকার বোঝায়। কিভাবে বোঝায়? এন এর ভ্যালু যত বড় হবে, তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা মান যত বড় হবে, তোমার তার আকারটাও তত বড় হবে। কিভাবে? যদি একটা পরমাণু আমি নিই যার একটা শক্তি স্তরই আছে, অর্থাৎ এর প্রধান কোয়ান্টাম সংখ্যার হচ্ছে ভ্যালু কত হবে? 1 নম্বর, বা আমি এটা মনে করো একটা পরমাণুই নিছি যার 3-4টা মাল্টিপল শক্তি স্তর আছে। হ্যাঁ, নিছি। আমি যখন 1 নম্বর শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা বলতে যাব, তখন আমার এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে 1। দেখো, নিউক্লিয়াস থেকে 1 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ কতটুক? এতটুক, রাইট? ঠিক আছে, মনে করো এটা 1 একক, এটা মনে করো 1 ইউনিট। আচ্ছা, এরপরে যাও 2 নম্বর শক্তি স্তরে। 2 নম্বর শক্তি স্তরে কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হবে? 2 হবে। এবং দেখো, নিউক্লিয়াস থেকে এর ব্যাসার্ধ কত হচ্ছে? নিউক্লিয়াস থেকে এর ব্যাসার্ধটা দেখো কতটুকু হচ্ছে। দেখো, এটা নিউক্লিয়াস যদি হয়, এর ব্যাসার্ধটা হচ্ছে এতটুকু। সো হুইচ ইজ, আমার অ্যাকচুয়ালি এতটুক, ব্যাসার্ধ 2 এ গিয়ে হয়ে গেছে এতটুক, অর্থাৎ 1 এর থেকে অবশ্যই বড়। তাহলে কি 1 যতটুক ছিল, 2 নম্বর শক্তি স্তর বা 2 নম্বর শক্তি স্তরের যে কোয়ান্টাম নাম্বার যখন বেড়ে গেল 2 নম্বর শক্তি স্তরে গিয়ে, তখন আমরা কি দেখতে পারলাম? এর আকারটাও বেড়ে গেছে। যখন আমি নিউক্লিয়াস থেকে 3 নম্বর শক্তি স্তরে যাব, দেখো ব্যাসার্ধ 1 এবং 2 এর থেকে বেশি, অর্থাৎ আকার আরো একটু বড় হচ্ছে। অর্থাৎ আমি যত কোয়ান্টাম নাম্বার, আমার প্রধান কোয়ান্টাম নাম্বার যত বেশি হবে, আমার ওই পরমাণুটার আকার তত বড় হবে। সো আমরা কি বলতে পারতেছি? আমরা বলতে পারতেছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কি নির্দেশ করে? আকার নির্দেশ করে। সো আমরা কি জানতে পারি? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? আকার নির্দেশ করে। ঠিক আছে, কি নির্দেশ করে? আকার নির্দেশ করে। ওকে, আকার নির্দেশ করে। ওকে, আকার নির্দেশ করে। এবার আসো, এবার পরেরটা কি? আমি কি বলছি? পরেরটা আমি বলছি হচ্ছে তোমার, পরেরটা আমি বলছিলাম শক্তির কথা বলছিলাম, মনে আছে? শক্তি কিভাবে নির্ধারণ করে? দেখো, আমরা এই যে তোমার 3 বা 4 নাম্বার ক্লাসে কোনো একটা শক্তি স্তরের এনার্জি কিভাবে বের করতে হয় এটা আমরা হচ্ছে শিখছিলাম। একটা বিশাল একটা সূত্র শিখছিলাম, সেই সূত্রের মানগুলো বসায় দেন আমরা একটা শর্টকাট শিখছিলাম। চলো ওই শর্টকাটটাই আমরা যাই, শর্টকাটটা গাইলেই বুঝতে পারবো আমরা। মনে করো ইএন কি? আমার হচ্ছে কোনো এনতম শক্তি স্তরের এনার্জি। ঠিক আছে, এনতম শক্তি স্তরের এনার্জি, যেটা কিনা কার সমান? এটার সমান। এটা কার ক্ষেত্রে বলো তো? আমি কিন্তু জেড টেড দিই নাই, অর্থাৎ জেড না দিলে এটা কার ক্ষেত্রে হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার বললে কি হাইড্রোজেনের কি একটা শক্তি স্তর? কোনো পরমাণুর কি একটা, দুইটা, তিনটা কোনো ফিক্স শক্তি স্তর থাকে? না, শক্তি স্তর সংখ্যা অসংখ্য থাকে, অসীম থাকে। ঠিক আছে, অসীম পর্যন্ত যত নাম্বার আছে সবই থাকে। কিন্তু ইলেকট্রন কোথায় কোথায় আছে বা ইলেকট্রন কোন কোন শক্তি স্তরে আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের জেড এর ভ্যালু, বা হচ্ছে তোমার হচ্ছে এই পরমাণুটা কোন পরমাণু বা ইলেকট্রন বিন্যাস। এই তোমার যে আমরা বলি না যে হচ্ছে তোমার সোডিয়ামে তোমার আছে কয়টা? 3টা শক্তি স্তর আছে, 3টা শক্তি স্তর আছে। ওকে, এটা কেন বলতেছি? কারণ
এই 1 থেকে 3 এর মধ্যে ইলেকট্রনগুলো আছে। 4 5 6 7 8 9 10 যত তোমার হইতেছে শক্তি স্তর আছে এদের মধ্যে কোনো ইলেকট্রন নাই। সো যেই শক্তি স্তরে আমার ইলেকট্রন আছে আমি শুধুমাত্র সেই শক্তি স্তরকে কাউন্ট করতেছি বলেই বলতেছি যে সোডিয়ামের মধ্যে 3টা শক্তি স্তর আছে। বাট শক্তি স্তর সংখ্যা অসংখ্য। হ্যাঁ, শক্তি স্তর সংখ্যা অসংখ্য। সো আমি হাইড্রোজেনের ক্ষেত্রে এই ফর্মুলাটা ধরলাম মনে করো। তো দেখো আমি এটা কিসের ভ্যালু বসিয়েছি বলো তো? এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা না, এটা এন দ্বারা প্রকাশ করা হয়। সো এন এর ভ্যালু এখানে যত বড় হবে তোমার মনে করো যখন এটা আমি 2 বসাবো, দ্বিতীয় শক্তি স্তরে বসাবো, হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে বসাবো, তখন ভ্যালু খুব সম্ভবত -3.4 আসবে, এরকম আসবে। এখন তুমি যদি চিন্তা করো যে এই দুটার মধ্যে কোনটা বড়, বলো তো কোনটা বড়? নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে যার ভ্যালু ছোট, যে ভ্যালুটা ছোট সেটা বড়। অর্থাৎ -2 এবং -1 এর মধ্যে কে বড়? -1 বড়। নেগেটিভের মধ্যে যে ভ্যালুটা ছোট সেটা সবসময় বড় হয়। তো দেখো যখন আমার দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা গেল তখন ইলেকট্রনের শক্তি কত হইলো? -3.4 ইলেকট্রোভোল্ট, যেটা কিনা 13.6 ইলেকট্রোভোল্টের থেকে বড়। ঠিক আছে, এটা কি কার থেকে বড়? প্রথম শক্তি স্তরের শক্তির থেকে এটা বড়। সো আমি যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটাও বাড়তেছে, সেই সাথে কি বাড়তেছে? আমার শক্তি স্তরের শক্তিটাও বাড়তেছে। অর্থাৎ প্রধান শক্তি স্তর কিভাবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা কিভাবে শক্তি নির্ধারণ করে তোমরা বুঝতে পারছো? কিভাবে করে দেখো, আমরা এটা বলতে পারি যে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি হবে শক্তির পরিমাণও তত বেশি হবে। ঠিক আছে, শক্তির পরিমাণও তত বেশি হবে। আমার কথা বোঝা গেছে? ওকে। তো দেখো কি পাইলাম তাহলে? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্ধারণ করতেছে? শক্তি স্তর নির্ধারণ করতেছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করতেছে? আকার নির্দেশ করতেছে। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করতেছে? শক্তির পরিমাণও নির্দেশ করতেছে, বা শক্তিটা কোন একটা শক্তি স্তরের শক্তি কেমন হবে সেটা বর্ণনা করতে পারতেছে। তো এটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। বারবার প্রধান শক্তি স্তর হয়ে যাচ্ছে, বারবার হয়ে যাইতেছে। কি করা যায় আমার বলো তো, কি করা যায়? আচ্ছা, এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এটার অনেক নাম আছে, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার। সমারফিল্ড কেন? কারণ তোমার এই সহকারী কোয়ান্টাম সংখ্যা সমারফিল্ড আবিষ্কার করেছেন, তাই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা হচ্ছে তোমার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের আরেক নাম সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, সো এখানে আমরা ওটা অত কিছু আমার দরকার নাই। তোমাদের খুব সুন্দর মেডিকেলে এরকম প্রশ্ন আসতে পারে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক কে? তো সমারফিল্ড। ঠিক আছে, এটা বলতে পারে, তোমরা জানলে জানতে পারো। ঠিক আছে, সমারফিল্ড বানানটা ভুল হলে আমি ক্ষমা প্রার্থী, বাংলা এরকম আর কি, সমারফিল্ড। ওকে, সো বাংলা এরকম। তো হচ্ছে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা এর প্রতীক কি? এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা দ্বারা কি মেইনলি এটার হচ্ছে কাজ কি? অরবিটালের আকৃতি নির্ধারণ করা। কি নির্ধারণ করা? একটা অরবিটাল আসলে কিভাবে তোমার হইতেছে মুভমেন্ট করতেছে বা কিভাবে আছে একটা পরমাণুর মধ্যে, দেখতে কেমন আর কি, মানে পরমাণুর মধ্যে আমি দেখতে কেমন জিনিসটা, সেটাকে নির্দেশ করে কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার নির্দেশ করে। আচ্ছা, দেখতে কেমন বলতে কি বুঝাইছি আমি? যখন তুমি একটা পরমাণুকে দেখবা মাইক্রোস্কোপ দিয়ে, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখবা যে একটা পরমাণু দেখতে কি রকম, তখন দেখবা যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলা, মানে ঠিক আছে আমরা এতদিন যেটা শিখছি যে পরবর্তী এখানে যে যেমন শিখছি যে এখানে আমার হচ্ছে একটা পরমাণু হইলে আমার এখানে এই কক্ষপথগুলো ঘুরতেছে। এই কক্ষপথের ইনসাইডে যখন যাবা তখন ইনসাইডে গিয়ে দেখবা যে পরমাণুগুলা না এর ভিতরে গিয়ে এরকম করে ঘুরতেছে, এরকম করে, কেউ আবার এরকম করে, কেউ আবার এরকম 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 করে এভাবে ঘুরতেছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে শেপ, এটাকেই শেপ বলে, যে ইলেকট্রনগুলো আসলে কোন আকৃতি নিয়ে ঘুরতেছে, এটাকেই বলতেছি কি আমরা শেপ, হ্যাঁ, বা আকৃতি বলতেছি।
তো দেখো, তো কি নির্দেশ করতেছে? অরবিটালের আকৃতি নির্দেশ করতেছে। অরবিটালে কি নির্দেশ করতেছে? আকৃতি নির্দেশ করতেছে। এর মান কিভাবে বের করব? এর মান বের করব হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে 1 বিয়োগ, বা প্রধান শক্তি স্তরের সংখ্যা থেকে, বা প্রধান শক্তি স্তরের নাম্বার থেকে, সংখ্যা থেকে আমি কি করব? 1 বিয়োগ করব। 0 থেকে ওই ভ্যালুটা নিব। অর্থাৎ আমার n এর ভ্যালু যদি হয় 3, তাহলে l এর ভ্যালু হবে হচ্ছে 0 থেকে 1 2, কারণ l এর ভ্যালু কি করছি আমি? n-1 করলে কত হয়? 3-1, 3-1 কত? 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত, এইভাবে। হ্যাঁ, এটা আমরা গত ক্লাসে পড়ছি, তো এটাতে আমরা সময় নষ্ট করব না। তো এরপরে কি দেখতেছি আমরা? অরবিটালের দেখো আকৃতিটা কিরকম হয়, অরবিটালের আকৃতি কেমন হয়। এস এর আকৃতি হয় হচ্ছে গোলাকার, পি এর আকৃতি হয় হচ্ছে ডাম্বেল, ডি এর হচ্ছে ডাবল ডাম্বেল, আর এফ এরটা একটু জটিল আকৃতি হয়। ঠিক আছে, একটু জটিল আকৃতি হয়, এক সময় এক এক রকম দেখা যায়, কখনো ফুলের মতো দেখা যায়। সো এটা খুব জটিল একটা আকৃতি। সো জটিল আকৃতিতে আমরা যাব না, আমরা হচ্ছে শুধুমাত্র 0 1 2 অর্থাৎ এসপিডি এই তিনটা পড়বো। ঠিক আছে, এফ এর যদি তোমার খুব দেখতে মন চায়, গুগলে সার্চ করবা যে এফ এর হচ্ছে ইয়াগুলো দেখতে কেমন, অরবিটালের আকৃতিটা কেমন, দেখতে পাবা হেভি হেভি জটিল আকৃতি। এটা আসলে তোমার এই খাতা কলমে আঁকা পসিবল না, তাই এফ এর অরবিটালটা বা এফ এর আকৃতির জন্য যে কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় আসে না বা পড়ানো হয় না সচরাচর। ওকে ওকে, দেখো আচ্ছা, এটার হচ্ছে তাৎপর্যগুলো কি কি তাহলে দেখো, তাৎপর্যগুলো কি কি? প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টি তা নির্দেশ করে, তা নির্দেশ করে। ওকে, 2 নম্বর তাৎপর্য কি? 2 নম্বর তাৎপর্য কি? একই শক্তি স্তরে উপ শক্তি স্তরগুলোর শক্তির ধারণা দিবে, শক্তির ধারণা দিবে। কিভাবে শক্তির ধারণা দিবে? মনে করো আমার কোন একটা শক্তি স্তরের এসপিডি এই তিনটা হচ্ছে উপশক্তি স্তর আছে। এখন তোমাকে জিজ্ঞেস করবে এই তিনটার মধ্যে কার হচ্ছে সবচেয়ে শক্তি বেশি, কার শক্তি কম। মনে করো এরকমই, যদি আমি যদি এটা এসপিডি না দিই, আমি যদি এরকম বলি যে 3s 3p 3d, দেখো তো এই তিনটাই তো তৃতীয় শক্তি স্তর, একই শক্তি স্তর, কিন্তু উপশক্তি স্তরগুলো কি আলাদা। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই তিনটা একই শক্তি স্তর বাট আলাদা উপশক্তি স্তরের মধ্যে আমার কি আছে, মানে এখানে তোমার হচ্ছে শক্তির মধ্যে ডিফারেন্সটা কি, এটা তোমাকে জিজ্ঞেস করবে। তখন তুমি কি বলবা? যে ডি এর শক্তি এখানে সবচেয়ে বেশি, পি এর শক্তি সবচেয়ে, তারপরে হচ্ছে পি এর শক্তি সবচেয়ে কম শক্তিকার এস এর। এই যে একই শক্তি স্তরে যে উপশক্তি স্তরগুলোর যে শক্তির ধারণা দিল তোমাকে, এটা একটা তাৎপর্য কার? সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, ওকে। এরপর এরপর কি? এরপর একটা তো আমরা বললাম যে আকৃতির ধারণা দিবে তোমার হচ্ছে অরবিটাল দেখতে কেমন, দেখতে কেমন তার ধারণা দিবে। ওকে, তার ধারণা দিবে। ঠিক আছে, এবার আসো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের আমরা ডাইরেক্ট সামারিটা করি। দেখো সামারিটা কি ছিল? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রত্যেকটা এম। ঠিক আছে, এটা তোমার হচ্ছে না দিলেও চলবে, এটা তুমি না ইউজ না করলেও চলবে। এটা তুমি প্রধান শক্তি স্তরে এন, সহকারীর এল, ম্যাগনেটিকের এম, স্পিনের এস, এই চারটা ইউজ করলেই হবে, বাকি কি থাকে থাকুক। ঠিক আছে, অনেক জায়গায় দেখবা এম এল, এম এস, এম এন এগুলো ইউজ করে, দরকার নেই, এভাবে আমরা করব। ঠিক আছে, কোনো দরকার নেই, কেউ তোমার কাটবে না, দুটাই ঠিক আছে। ওকে, তো এর মেইন কাজ কি? ম্যাগনেটিক কোয়ান্টামের মেইন কাজ হচ্ছে অরবিটালের ওরিয়েন্টেশন নির্ধারণ করা। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে দেখলাম যে অরবিটালের একটা আকৃতি আছে। এখন আকৃতি তো এরকমও হতে পারে, এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে, রাইট? সো অ্যাকচুয়ালি কোন রকমের মতো করে আছে, মানে কি রকম করে আছে, এইটাই নির্দেশ করে কে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, ওরিয়েন্টেশনটা বোঝাবে। হ্যাঁ,
তোমার অরবিটালের ওরিয়েন্টেশনটা কেমন এটা বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, মানটা কিভাবে বের করব? মানটা বের করব হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস এল, এটা আমরা গতদিন পড়ছি, ঠিক আছে? 0 থেকে প্লাস মাইনাস এল, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা পড়লাম না 2, এল এর ভ্যালু 2 ছিল, প্লাস মাইনাস এল মানে কি প্লাস মাইনাস 2, 0 সহ, তাহলে -2 -1 0 1 2, এই ওকে শেষ। এটা আমরা গতদিন পড়ছি, এগুলো আমরা পড়বো না এখন, এগুলো আর বুঝবো না আজকে আমরা পরেরগুলো দেখবো। উদাহরণ কি দেখো, এটা মান বের করে দিচ্ছে, ঠিক আছে? আর তোমার হতেছে কি বলছে, মেইন কাজ কি এর, অরবিটাল বা কি পয়েন্টটা কি, অরবিটাল কোন দিকে আছে তা বোঝাচ্ছে। ওকে, এখন আসো তাৎপর্যটা কি দেখো, বিজ্ঞানী ওয়েরস্টেড, হ্যাঁ ওয়েরস্টেড তোমার হচ্ছে একটা পরীক্ষা করছিল, এই পরীক্ষায় দেখা গেছে যে যখন আমি একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করতেছি বা বিদ্যুৎ প্রবাহ করতেছি, তখন এই বিদ্যুৎ প্রবাহের কারণে এর চারিদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এখন পরমাণুর মধ্যেও যে শক্তি স্তরগুলো আছে এগুলোতে কি আছে, ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রনগুলো প্রতিনিয়ত ঘুরতেছে, অর্থাৎ ইলেকট্রনের একটা ঘূর্ণন প্রবাহ হচ্ছে, ঠিক আছে? এটা প্রবাহ তো হচ্ছে, ঘুরতেছে যাই করতেছে একটা প্রবাহ হচ্ছে, এই প্রবাহের কারণে ওই পরমাণুর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে? এর মধ্যে কি তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটাই ডেসক্রাইব করে কে, এগুলো শুধু ডেসক্রাইব নাই, এই ম্যাগনেটিক ফিল্ড ডেসক্রাইব প্লাস এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে তার ওরিয়েন্টেশনের উপর কিরকম ইনফ্লুয়েন্স আসতেছে এটাও কে নির্ধারণ করে দেয়, তোমার হচ্ছে বা নির্দেশ করে দেয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, দেখো তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ফার্স্ট তাৎপর্য কি বলতে পারি আমরা, ফার্স্ট তাৎপর্য বলতে পারি এক যে পরমাণুর মধ্যে চৌম্বক ক্ষেত্রের ধারণা দেবে। ওকে, একটি উপশক্তি স্তরের কয়টি সাবশেল আছে তার ধারণা দিবে, আর কি দিবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালগুলোর ওরিয়েন্টেশন বা দিক, ওরিয়েন্টেশন কেমন হচ্ছে তার ধারণা দেবে, ঠিক আছে? এখন ওরিয়েন্টেশন আমি যদি বলি, ওরিয়েন্টেশন তাহলে কেমন হচ্ছে বলো, যেমন আমি এখানে একটা দেখো, এখানে আমার একটা উদাহরণ দিয়ে দিয়েছে px py pz, এটা দিয়ে আমি কাজ করি মনে করো। সো px দেখতে কেমন, এগুলো আমরা অরবিটাল আকৃতিতে গিয়ে আরো ডিটেইলস জানবো, পরবর্তী স্লাইডেই আছে, তাও আমি আপাতত এখানে একটু দেখো। px হচ্ছে এরকম দেখতে, py হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে? আর pz হচ্ছে এরকম দেখতে, এটা z অরবিটাল, ঠিক আছে? এখানে আমি z দিই নাই, z দিয়ে দিলাম। এই তিনটা px py pz। আচ্ছা, এটা এরকম, এটা এরকম, এটা এরকম কেন, ঠিক আছে? এখানে যখন ইলেকট্রনগুলো হচ্ছে ক্রমাগত ঘুরতেছে বা প্রবাহ হচ্ছে, তখন এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, রাইট? এখানেও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই চৌম্বক ক্ষেত্রগুলো একে অপরকে কি করতেছে বলতো, বিকর্ষণ করতেছে। এই বিকর্ষণ করার কারণে তারা কি হচ্ছে, একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে দূরে সরতে 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 এক্স এরকম একটা অবস্থান নিছে, ওয়াই এরকম একটা অবস্থান নিছে, আর জেড হচ্ছে এরকম একটা অবস্থান নিছে, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার এই যে অবস্থান, যে আমরা বুঝলাম যে কোন দিকে আছে এক্স, পি এক্সটা কোন দিকে আছে, পি ওয়াইটা কোন দিকে আছে, পি জেডটা কোন দিকে আছে, কিভাবে আছে, এটাই ডেসক্রাইব করতেছে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মেইন বৈশিষ্ট্য। এবং আরেকটা কি, এই যে আমি যে -1 0 +1 পাইলাম, আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যতগুলো পাবো, আমার ওই শক্তি স্তরে বা ওই প্রধান কোয়ান্টাম নাম্বারের শক্তি স্তর বা উপশক্তি স্তর বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে এতগুলো।
3টা। অর্থাৎ আমি যদি একটা প্রধান শক্তি স্তরের মান যদি পাই 2, ঠিক আছে, বা 1 যদি পাই, বা 2 ধরলাম, মনে করো 2 যদি পাই, মনে করো N2, তার এল কি আসতেছে, তোমার হচ্ছে 0 1 2 আসতেছে, ঠিক আছে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের 2 আসলে তোমার হচ্ছে, যদি 2 আসে তাহলে কি আসতেছে, 0 আর 1 আসতেছে, রাইট। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি আসতেছে, প্লাস মাইনাস এল, 0 থেকে প্লাস মাইনাস এল, তাহলে কি কি আসতেছে, -1 0 +1। তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সংখ্যা যেটা হবে, তোমার ওই উপশক্তি স্তরের বা ওই শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যাও কয়টা হবে, সরি, শক্তি স্তরের সংখ্যাও কয়টা হবে। অর্থাৎ আমার যদি এল এর ভ্যালু 1 হয়, তাহলে কি আসতেছে, এটার কি আছে, পি অরবিটাল আছে। তাহলে পি অরবিটালের তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টা, 3টা। সো পি অরবিটালের সাবশেল কয়টা, 3টা, px py pz। এটা আমরা পরবর্তীতে মান নির্ণয় করতে গিয়ে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ওকে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা খুবই ইজি। এটা জাস্ট ইলেকট্রন আসলে কোন দিকে ঘুরতেছে এটাই বুঝাইতেছে, আর কিছু না। হ্যাঁ, অর্থাৎ এটার তেমন তাৎপর্য নাই, তাৎপর্য একটাই, ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ, কোন দিক ঘুরতেছে, এটাই হচ্ছে এই স্পিন কোয়ান্টাম নাম্বারের হইতেছে ব্যাখ্যা। এখন তোমাকে একটু বুঝো এখানে একটু ব্যাপারটা বুঝো, সেটা কি, দুইটা ইলেকট্রন কখনো একই দিকে ঘুরতে পারবে না, এদেরকে অপোজিট দিকে ঘুরতে হবে, ঠিক আছে। এটা কেন, এটা বিশাল ব্যাখ্যা আছে, এটার আমি ওখানে যাইতে চাচ্ছি না। আমাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, ওইসব গল্প টল্পে আমি যাবো না। সো একটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ঘুরতেছে ক্লকওয়াইজ, এইটাই হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারের দুইটাই মান থাকে, একটা প্লাস মান একটা মাইনাস মান, প্লাস মান হচ্ছে ক্লকওয়াইজ বোঝায়, মাইনাস মান হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝায়, এটাই স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, শেষ। ওকে, এরপর আসো আমরা পরবর্তীতে এন এল এম এস এর ভ্যালু কিভাবে বের করতে হবে সেটা আমরা পরবর্তীতে, মানে পরবর্তী স্লাইডে জানবো। ওকে, তো আমরা এতক্ষণ 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, বিস্তারিত জানলাম, তাৎপর্য সহ জানছি। পরীক্ষায় আসলে অবশ্যই দয়া করে সুন্দর করে লিখে দিও। আমি যা যা বলছি তাই তাই একটু যদি বুঝাই লিখতে পারো, ঠিক আছে। একবার বইয়ের মতো করে হুবাহুব লিখতে হবে এমন কোনো কথা নাই। মেইন কথাটাই যদি তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, টিচারের এতেই অনেক অনেক খুশি হয়, ঠিক আছে। ওকে, দেখো এখানে একটা চিত্র আমি দিছি তোমাদের সুবিধার জন্য, যে আমার 4টা কোয়ান্টাম নাম্বার আসলে মেইন কাজটা কি, বা মেইনলি আসলে কি ফোকাস করে, এটা বোঝার জন্য একটা চিত্র দিয়ে দিচ্ছি। এই চিত্র যদি তুমি বুঝো তাহলে তোমার মনে করো কোয়ান্টাম নাম্বারের 4টার জন্য কোনো ধরনের কি হবে না, কনফিউশন হবে না। সেটা কি প্রিন্সিপালের জন্য কি নির্দেশ করে, প্রিন্সিপাল কি নির্দেশ করে, ডিসটেন্স অফ দ্য ইলেকট্রনস ফ্রম নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কত দূরত্ব, অর্থাৎ আকার, এক কথায় এটা নির্দেশ করে। শেপ অফ দ্য অরবিটাল, মানে অরবিটালের আকৃতি। ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল, অরবিটাল আসলে কিভাবে বিন্যাস করা আছে বা বিন্যস্ত, বা কিভাবে অবস্থান করতেছে, কোন দিকে অবস্থান করতেছে, এটা কে ডিসক্রাইব করে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর স্পিন কোয়ান্টাম নাম্বার কি করে, এটা কোন দিকে ঘুরতেছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ওরিয়েন্টেশন অফ দ্য ইলেকট্রন স্পিন, কোন দিকে ঘুরতেছে, এটাই নির্দেশ করে কে স্পিন কোয়ান্টাম, ঠিক আছে। ওকে, এখন আসো আমরা এখন প্রত্যেকটা শেলে কে এল এম এন, 4টা শেলে 1 2 3 4, এই 4টা শেলের তো ম্যাগনেটিক স্পিন সহকারী প্রধান যত কোয়ান্টাম নাম্বার আছে সব কোয়ান্টাম নাম্বার আজকে বের করব, ঠিক আছে, সবকিছু। দেখো আমার এন কত, প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, 1, এটা আমি দিয়ে দিছি। এল কত হবে তাড়াতাড়ি বলো, ঠিক আছে। এল এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে, n-1, তাহলে এল এর ভ্যালু কত হবে, 0। এল এর ভ্যালু 0 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত হবে, এটা ম্যাগনেটিক দাও, এটা এম দাও, ঠিক আছে, এটা এস দাও, এম এল এম এস করতে হবে না, সমস্যা নেই। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে বলো, 0 হবে, এটা 0, তার মানে এটাও 0, এর আর কিছু নাই, 0। স্পিন কোয়ান্টাম সংখ্যা কত হবে, প্লাস হাফ হবে একটা, আর এটা কি হবে, মাইনাস হাফ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এই 4টা তো বের করা আমরা শিখছি, বাকি দেখো আরো 4টা আছে, এটা কিভাবে বের করব। অর্থাৎ আমি এই 4টা জানলে আমি কি কি জানতে পারবো, ওই শক্তি স্তরের অরবিটাল কয়টা আছে, অরবিটালের নামগুলো কি কি, ঠিক আছে। দেন ওই অরবিটালগুলোতে কতগুলো টোটাল ইলেকট্রন আছে, সো ইলেকট্রন কতগুলো আছে অরবিটালগুলোতে, এবং টোটাল ইলেকট্রন কত, এটা আমরা জানতে পারবো। ওকে, দেখো তাহলে আমার কে শেল যার ভ্যালু হচ্ছে 0, 0 হলে অরবিটালের নাম কত হয়, নাম কি হয় বলতো, 0 হলে নাম কি হয়, 0 হলে নাম হয় এস,
আচ্ছা, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f, বা এভাবে বলতে পারো 0 এর জন্য s শুধু s, 1 এর জন্য sp, 2 এর জন্য spd, 3 এর জন্য spdf। এই সিকোয়েন্স মেনটেন করে spdf, এই সিকোয়েন্স মেনটেন করে আমরা ইলেকট্রনগুলা কক্ষপথে উপশক্তি স্তরগুলোতে প্রবেশ করে। ঠিক আছে, দেখো নাম্বার অফ অরবিটালস তাহলে কয়টা হচ্ছে? 0, একটা। তো আচ্ছা, নাম্বার অফ অরবিটাল কিসের উপর ডিপেন্ড করবে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করবে। কয়টা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার? একটা। তো নাম্বার কত হবে? 1, নাম্বার অফ অরবিটাল 1। ঠিক আছে, আচ্ছা কয়টা ইলেকট্রন কয়টা আছে? একটা ক্লকওয়াইজ ঘুরতেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, দুইটা। তাহলে 2 × 1 কত হচ্ছে? 2 × 1 2। the number of electrons 2। এখানে আর কোনো ইলেকট্রন আছে? না, শুধু একটাই প্রথম শক্তি স্তর, শুধু s অরবিটালে হচ্ছে ইলেকট্রন থাকে দুইটা, কারণ দুইটা ঘুরতেছে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, সো ইলেকট্রন আছে দুইটা। এর নাম্বার অফ অরবিটালও একটা, এর একটার বেশি অরবিটাল নাই, সো আমার টোটাল ইলেকট্রনস কত হবে? 2। ওকে, এগুলো 2। পরবর্তীতে আসো, তো পরবর্তীতে আমরা কি পাইছি এটা দেখো, এটা 0 পাইছি, এটাও 0 হইছে, এটা প্লাস হাফ মাইনাস হাফ, নাম্বার অফ অরবিটাল 1, অরবিটাল নেম s, নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে কত হচ্ছে? নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 2, টোটাল 2। ওকে, এবার আসো দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে তাহলে কি হচ্ছে দেখো, দ্বিতীয় শক্তি স্তর সেম ওইটা বের করো। একটা হবে 0, একটা হবে 1। কেন? এটা কিসের থেকে? 0 থেকে n-1 পর্যন্ত, রাইট? একটা হবে 0, একটা হবে 1। ওকে, কয়টা গেছে? 0 এবং 1। 0 এবং 1 এর জন্য কি হবে? s এবং p দাও, s এবং p দিয়ে দাও, s এবং p, s এবং p দিয়ে দিছো। s এবং p কয়টা অরবিটাল পাইলা? দুইটা পাইছো। নাম্বার অফ অরবিটালস এটা হচ্ছে, এটার জন্য হচ্ছে তোমার কত? অরবিটাল নেম, অরবিটাল ইলেকট্রনস, নাম্বার অফ অরবিটাল হচ্ছে তোমার এটা খুঁজে তখন হবে হচ্ছে, যেহেতু এটা 0, 0 এর জন্য যেহেতু এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নাই, ঠিক আছে, তাহলে এটাও 0। ঠিক আছে, সরি এটা একটাই হবে, মানে একটাই নাম্বার অফ অরবিটাল হচ্ছে একটাই হবে, কারণ শুধু এখানে শুধু এসি আছে, এস এর কোনো সাবশেল নাই, সেটাই বুঝাইছি। সো 0 এর জন্য 1 হবে, 0 এর জন্য 1 এর পরে এটা যদি 1 হয় তাহলে এটা কি হবে? প্লাস প্লাস সরি -1, দেখো -1 0 +1, তাহলে এটার নাম্বার অফ অরবিটাল কয়টা হবে? 3টা হবে। ঠিক আছে, নাম্বার অফ অরবিটাল কয়টা হবে? 3টা হবে। আচ্ছা, এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা একটু লিখি আমি, -1 0 +1। ঠিক আছে, -1 0 +1, তার কয়টা হচ্ছে? 3টা হচ্ছে। সেম, এটা হাফ আর মাইনাস হাফ আসবে। কয়টা ইলেকট্রন এখানে? 2টা ইলেকট্রন। 2 × 3 কত হয়? 6টা। 3 দুগুণা কত? 6টা। সো এখানে 2 × এটাও তোমার সেম, সো 2 × 1 হচ্ছে 2, 2 × 3 হচ্ছে 6, 6 এর 2 কত হয়? 8। টোটাল ইলেকট্রন কত আসবে? 8। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আসবে? 8। ওকে, এরপরে এরপরে দেখো আমরা পরবর্তী আগের স্লাইড থেকে কি পাইছি? এটা পাইছি হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ, যেহেতু একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সো নাম্বার অফ অরবিটালও একটা। ওকে, দেন অরবিটালের নেম হচ্ছে s। ঠিক আছে, s, তারপর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে কয়টা হবে? তাহলে 2টা হবে, টোটাল ইলেকট্রন 2টা। পরেরটা কি জানছি? পরেরটা জানছি হচ্ছে দেখো এখানে s এর জন্য 0, p এর জন্য +1 0, সরি -1 0 +1, -1 0 +1, -1 0 +1। তাহলে এখানে হচ্ছে সেম, এটাও সেম। নাম্বার অফ ইলেকট্রন কয়টা হবে? অরবিটাল কয়টা হবে? কিন্তু 0 এর জন্য একটা, এটা তোমার দেখাই যাচ্ছে 3টা। ঠিক আছে, 3টা যাচ্ছে। যতগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আমার অরবিটাল নাম্বারও ততগুলো। এখানে অরবিটাল নেম এখানে কি কি আছে? এটার জন্য এটা হচ্ছে s, এটা হচ্ছে p। ঠিক আছে, তো তুমি যদি আরো ডেমনস্ট্রেট করতে চাও, 3টা অরবিটাল যদি বুঝাও তাহলে px py pz। ঠিক আছে, px py pz। দেন এবার আসো তৃতীয় অরবিটালে। আসো তৃতীয় অরবিটালে কি কি আছে দেখো। তৃতীয় অরবিটালে আছে হচ্ছে তোমার li ভ্যালু কত হবে? ফার্স্টে 0 হবে অবশ্যই, 0 থেকে n-1, 1 হবে, আর কি হবে? 2 হবে। তাহলে 0 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে? 0। 1 এর জন্য কত হবে? -1 0 +1। 2 এর জন্য কত হবে?
-2 -1 0 +1 +2, ঠিক আছে। এখন এগুলোর নাম কি আসবে দেখো, এগুলো সবগুলো দুটো দুটো করে স্পিন সংখ্যা, সেম স্পিন সংখ্যা আমরা বসাবো না বা বসাইছি আর কি, সব প্লাস আপ মাইনাস আপ প্লাস আপ মাইনাস আপ। আচ্ছা, জিরোর জন্য কি হবে, তোমার হচ্ছে একটা হবে, দেন তিনটা, নাম্বার অফ অরবিটালস কত হবে, তিনটা, এখানে কত হবে, পাঁচটা, 5 আর 3 8, 8 আর 1 9, ঠিক আছে। আচ্ছা, নামগুলো কি হবে, এস হবে, দেন হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড হবে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার হবে ডিএক্স ওয়াই ডিওয়াই জেড, ডিজেড এক্স ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার, এটা হবে। নাম্বার অফ ইলেকট্রনস, দেখো আমরা নাম্বার অফ ইলেকট্রন কিভাবে বের করছি, এই দুইটা গুণ করছি, কোন দুইটা বলো তো, এই যে এই দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করছি, দেখো এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে 2, এটার সাথে এটা গুণ করো 6, 3 দুগুণা 6, দুইটা স্পিন সংখ্যা গুণ হবে, স্পিন সংখ্যা কয়টা, দুইটা না, 2 একে 2, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, তাহলে টোটাল কত হচ্ছে 18, ঠিক আছে। ওকে, পরেরটাতে যাও, পরেরটাতে হচ্ছে আমরা তৃতীয় শেলেরটা তো জানছি, হ্যাঁ, গত ক্লাসে মানে গত স্লাইডে, সেটা আমি আর বলে লিখলাম না, এটা আমরা জানছি, জেনে নিছি। ফোন নাম্বার আমরা বসে দেখো, ফোন নাম্বারটা বসলে 3টা আবার রিক্যাপ হয়ে যাবে, এটা 0 1 2 3, তাহলে 0 জন্য ম্যাগনেটিক কোণের সংখ্যা 0, 1 এর জন্য +1 0 -1, 2 এর জন্য আচ্ছা এখানে প্লাস মাইনাসে উল্টাপাল্টা করতেছি বারবার, -1 থেকে শুরু হবে, ঠিক আছে, -1 0 +1 -1 0 +1, এরপর কি হবে দেখো, -2 -1 0 +1 +2, এরপর কি হবে, ও এটার জন্য -2, আচ্ছা এটার জন্য দেখো কি আসবে, দেখো -3 -2 -1 0 +1 +2 +3, ওকে। ম্যাগনেটিক কোণ সংখ্যা পেলাম, এন্ড ম্যাগনেটিক কোণ সংখ্যা ধরে ধরে আমরা নাম্বার অফ অরবিটাল বসাবো, এটার 1, এটার 3, এটার 5, এটার হচ্ছে 7, রাইট, 7, ওকে, বসাইলাম, ডান। এবার স্পিন সংখ্যাটা আমরা জানি, +1/2 -1/2 +1/2 -1/2 +1/2 -1/2 +1/2 -1/2, তাহলে দুইটা ইলেকট্রন, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, 2 একে 2, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 7 দুগুণা 14, তাহলে টোটাল কত হবে 32, আগেটাই কত ছিল 18, আর নেমগুলো কি হবে, তো px py pz এভাবে বসা হয়েছে, এস এটার কোনো অরবিটাল নাই, সাবশেল নাই, মানে বেসিক্যালি এসপিডিএফ, হ্যাঁ। তো আমি এটাকে আরো একটু ভেঙে দেখাচ্ছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাথে অরবিটাল নেমটা আসলে কিভাবে সামঞ্জস্যটা রাখি, মানে অরবিটাল নেমে যে একটা মিল আছে, যে এখানে যেহেতু পি এর জন্য 3টা ম্যাগনেটিক নাম্বার পাচ্ছি, পি এর 3টা অরবিটাল, হ্যাঁ, তো সেই জিনিসটা দেখানোর জন্য আমি জিনিসটাকে ভেঙে দেখাচ্ছি। সো পিএক্স পিওয়াই পিজেড, কেন, কারণ ম্যাগনেটিক নাম্বার কয়টা, 3টা, এর 5টা আছে, তাই ডিএক্স ওয়াই এখানে জায়গা হবে না, ডিএক্স ওয়াই ডিওয়াই জেড ডিজেড এক্স ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার। আর এফ এর ক্ষেত্রে এফ এর যে 7টা আছে, 7টার জন্য এখানে জায়গা হবে না, এগুলো নামও আমার দরকার নেই, ঠিক আছে, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো এন এল এম এস এর ভ্যালু কিভাবে বের করতে হয় আমরা বুঝে গেলাম, রাইট, বুঝছো কি বুঝো নাই, বুঝছি আমরা। চলো আমরা একটা ওয়ার্ক করি। আচ্ছা, ওয়ার্ক করার আগে, আচ্ছা এই ওয়ার্কটা তোমরা হয়তো পারবা, কিভাবে পারবা আমি জাস্ট একটু গ্লিমস দিয়ে দিই, তুমি জাস্ট একটু ডেমনস্ট্রেট করি, বাকিটা তোমরা বের করবা, ঠিক আছে। কি দেখো, পটাশিয়াম 19, কি বের করতে বলছে, 17তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করতে বলছে, অর্থাৎ 17তম ইলেকট্রন যেখানে ঢুকছে সেটা তার প্রধান কোয়ান্টাম সংখ্যা, দেন ওই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কেন্দ্র করে বা ওই প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে টার্গেট করে আমরা বাকি এল এম এস এর ভ্যালু বের করি। সো আমাকে ইলেকট্রন বিন্যাসটা আগে করতে হবে, 1s2 2s2 2p6 3s2 3p, কত হয় বলো, 10 12 6 18 4s1। এখন বলবা যে 19 নম্বর ইলেকট্রন, তুমি এখন বলবা যে 4s ঢুকছে না, এভাবে বলা যাবে না। কিভাবে বলতে হবে, বক্স পদ্ধতিতে আগে করতে হবে ইলেকট্রন বিন্যাসটা করে, হুন্ডের নীতি প্রয়োগ করে, হুন্ডের নীতি দেখা তোমাকে আগে বের করতে হবে যে 17 নম্বর ইলেকট্রনটা কোথায় গেছে অ্যাকচুয়ালি। সো
তোমরা 10 নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, কারণ এটা অলরেডি 10টা চলে গেছে। আমার আলোচনা করে থেকে 17 থেকে 17 কিসের মাঝে থাকতে পারে দেখো তো, এটা 12, 10 এর 2 কত হয় 12। সো 17 তোমার এর মাঝে থাকবে, এই দুইটার মধ্যে থাকবে। এখন তোমাদেরকে আমি বাঁচাই নিলাম এখানে। কিভাবে বাঁচাই নিলাম? তোমরা, আমি যদি এটা না বলতাম তোমরা কি করতা? তোমরা সবগুলোর বক্স পদ্ধতিতে ইলেকট্রন করে নিতে, এটারও বক্স বসাইতে, এটারও বক্স বসাইতে, এটারও বক্স বসাইতে। সো আমি তোমাকে কিভাবে বাদ দিতে হবে, এক্সক্লুড কেমনে করতে হবে এটা বুঝাই দিলাম। সো আমার 1 থেকে 12 আমি জানি যে এর মধ্যেই এইটা 1 থেকে 12 শিওর হবে। তুমি বক্স পদ্ধতি মিলাই নিও, শিওর 1 থেকে 12 এর মধ্যে থাকবে। আমার কনফিউশন কোথায়? এই পি এবং এস এর মধ্যে। তাই আমি এটার মধ্যে কি করব, বক্স পদ্ধতি করব। পি এর কয়টা থাকবে? 1 2 3টা থাকবে, এস এর একটা থাকবে। ঠিক আছে? তো হুন্ডের নীতি কি বলছে? হুন্ডের নীতি বলছে, আচ্ছা এর আগে আমাদের বুঝতে হবে যে এই দুটার মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন গেছে, 4s এ ইলেকট্রন গেছে নাকি 3p তে ইলেকট্রন গেছে। এটা কিভাবে বুঝবো? তোমার n প্লাস l এর ভ্যালু, n প্লাস এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে বুঝবো। এখন এই ভ্যালুটা যদি তুমি এই দুটো বের করতে যাও, দেখবা এরও 4 আসবে, এরও 4 আসবে। দুটো যখন একই আসবে তখন কে ছোট কে বড়? যার n ছোট সে ছোট, যার n বড় সে বড়। সো আমাদের বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে সিকোয়েন্সটা ঠিকই আছে। প্রথমে 3p তেই গেছে, এরপর 4s এ গেছে। সো সিকোয়েন্সটা আমাদের মাস্ট দেখতে হবে। ঠিক আছে? অনেক সময় দেখা যাবে যে এর পরের অরবিটালেই দেখা যাবে 4s আগে ঢুকছে, s আগে ঢুকছে, এরপরে 3d তে গিয়ে ঢুকছে। সো তখন আবার তোমরা গজামিল করে ফেলবা। সো এটা আমাদেরকে মাস্ট সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। তো দেখো 12 নাম্বার, এখানে আমার 12 নাম্বার পর্যন্ত গেছে, তাহলে এখান থেকে শুরু হবে কই থেকে? 13 নাম্বার, 13 14 15, ওকে 13 14 15 16 17, এই যে পেয়ে গেছি 17। কোথায় পাইছি? এখানে। কোথায় পাইলাম? পিতে পাইছি। পি এর মনে করি এটা যদি px হয়, এটা py হয়, এটা pz হয়। py তে আমরা 17 নাম্বার ইলেকট্রনটা ধরা পড়ছে। তো এখন তুমি এই পুরো জিনিসটা দেখে তোমার বাসার কাজ থাকবে n l m s এটার ভ্যালু বের করে আনবা। ওকে, ডান। এরপর আসে অরবিটালের আকৃতি। এস অরবিটাল, অরবিটালের আকৃতিগুলা জাস্ট দেখো কিভাবে করতে হবে। জাস্ট যেমন ভাবে আমি করাই দিব তুমি ঠিক সেভাবে ফলো করবা, দেখবা কোনো আকৃতিতে তুমি আটকাবা না। ঠিক আছে? পরীক্ষার হলে এস অরবিটাল খুবই সোজা, এরকম দেখতে এস অরবিটাল। ঠিক আছে? আর আমি কিছু বলতে চাই না এখানে। এস অরবিটাল গোলাকার, আকৃতি কি? গোলাকার। এখানে আমি আর কিছুই দেখতে চাই না, কিছু বলতেও চাই না। গোলাকার আকৃতি, গোলাকার দেখতে যেমন হয় সেটাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে পি অরবিটাল। পি অরবিটালের পি কয়টা এটাকে আমাকে জানতে হবে। এটা px আছে, একটা py আছে, একটা pz আছে। ঠিক আছে? একটা py px pz, তাহলে px টাকে আঁকি। দেখো, ও কতটাতে এখানে একটা z অরবিটাল দিয়ে দেবে। হ্যাঁ, z অরবিটাল ছাড়া কিন্তু আইকো না। ঠিক আছে? দিলাম এটা z, এটা y, এটা x। px দেখতে কেমন? px দেখতে এই যে x y z আছে না, ডাম্বেল আকৃতি। p কোন আকৃতি? ডাম্বেল আকৃতি। ঠিক আছে? ডাম্বেল দেখতে কেমন? এই যে এরকম। সো এই ডাম্বেলটা যদি x হয় তাহলে x বরাবর থাকবে। ঠিক আছে? যদি পি ওয়াই হয় তাহলে y বরাবর থাকবে। যদি z হয়, তাহলে z বরাবর থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? z y অক্ষের নামগুলো অবশ্যই দিবে, নাহলে কিন্তু কেটে দিবে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে এটা কি? px, এটা py, এটা কি? pz। বুঝে গেছে? শেষ। এরপরে আসো, ওকে, এবার আসো ডি অরবিটালে। ডি অরবিটালের কেমন দেখতে হয় দেখো। এটা কেমন হয়? ডিতে ডাবল, ডিতে ডাবল। ওকে, এটা কয় প্রকার আছে? এটা আছে 5 প্রকার। কি আছে? dxy, dyz আছে, এরপর আছে dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, আর dz স্কয়ার। ঠিক আছে? dz স্কয়ার। ওকে, ঠিক আছে। এখন দেখো dxy টা কিরকম। এটা dxy, dxy
মনে করি এটা আমার এক্স, এটা আমার ওয়াই, এটা আমার জেড। ঠিক আছে, এক্স এবং ওয়াই দুইটা ডাম্বেল, একটা ডাম্বেল এক্স ওয়াই এর ভিতরে যাবে, একটা ডাম্বেল কোথায় যাবে, এক্স ওয়াই এর ভিতরে, এটা একটা ডাম্বেল। ঠিক আছে, এবং এখানে চারটা কোয়াড্রেন্ট না, 1 2 3 4, 1 2 3 4, চারটা কোয়াড্রেন্ট না। একটা ডাম্বেল আঁকলে যেই দুইটা কোয়াড্রেন্টে যাবে, মনে করো 2 এবং 4 এ গেছে, একটা ডাম্বেল আঁকার পরে 2 এবং 4 আমার অকুপাইড হয়ে গেছে, বাকি থেকে 1 এবং 3, আর একটা ডাম্বেল 1 এবং 3 তে এগিয়ে দিলেই তোমার কমপ্লিট। ঠিক আছে, এইভাবে dx y y z z x সবগুলোরই হবে। কিরকম দেখো, একটা আমরা কি করছি, x y তে দিছি, এখানে কোন কোন কোয়াড্রেন্ট অকুপাই করছে, 1 1, আর এটা কি 3 অকুপাই করছে, 1 এবং 3 অকুপাই করছে, বাকি থেকে 2 আর 4 থাকে। সো আরেকটা ডাম্বেল দিয়ে দেবো কোথায়, 2 এবং 4 এ। এই হচ্ছে dxy। dyz কিরকম, dyz কিরকম, dyz টা হচ্ছে y এবং z, তাই না, y এবং z। তাহলে y এবং z কোনটা কোনটা দেখো তো, y এবং z হচ্ছে, দেখো এইটা, এই যে এটা y এবং z অকুপাই করছে কোনটা কোনটা, 1 এবং 3, তো বাকি থেকে কে 2 এবং 4, সো 2 এবং 4। এই হচ্ছে কি ডি ওয়াই জেড। ঠিক আছে, ডি ওয়াই জেড। আচ্ছা, এরপরে কি আসবে দেখো, এরপরে কি আসবে দেখো, এরপরে আসবে তোমার হচ্ছে ডিজেড এক্স। ডিজেড এক্স কিরকম, আচ্ছা এখানে জেড এতক্ষণ এক্স ওয়াই জেড দিছি, এখন এখানে জেড দিলাম, এখন ওয়াই দিলাম কেন, এখন আমি জিনিস এতক্ষণ আমরা এক্স এবং ওয়াই ছিল তলে ছিল, তাই আমি এক্স এবং ওয়াই কেই জাস্ট ঘুরাই দেখতে পারছি। জিনিসটা 3D চিন্তা করো, 3D চিন্তা করো, আমি যদি জেড এবং এক্স কে এখন করতে চাই, তুমি জিনিসটা আমি এক্স এবং জেড তলে আনবো, তাই না। আমি জিনিসটা কি এতক্ষণ কি করছি, ওয়াই এবং এক্স করছি, ওয়াই এবং এক্স তলে ছিল, দেন দেন হচ্ছে ওয়াই এবং জেড করছি, দেন ওয়াই এবং জেড তলে নিয়ে গেছি। এখন আমি কি করতেছি, এটাকে এক্স এবং জেড তলে আনতেছি, মানে ঘুরাইতেছি, জাস্ট ঘুরাই জিনিসটা এরকম করে সেট করছি এবং এক্স এবং জেড তলে সেট করছি, এবং ওয়াইটা আর কি ভিতরের দিকে আছে এখন। 3D চিন্তা করো, 3D চিন্তা করলে বুঝতে পারবে, এই জন্য হচ্ছে এক্স জেড ওয়াই দিছি। তুমি চাইলে আগের মতো করে করতে পারবা, ওটা সমস্যা না। তো কি হবে দেখো, এক্স এবং জেড এর মাঝখানে একটা ডাম্বেল হবে, এক্স এবং জেড এর মাঝখানে এটা কি আসছে, ডাম্বেল আসছে, 1 এবং 3 অকুপাই করছে, রাইট। তাহলে আর একটা কোথায় যাবে, 2 এবং 4 এ যাবে। আচ্ছা, ডাম্বেলটা সুন্দর হলো না, ভ্যাচকাই গেছে, ডাম্বেলটা ভ্যাচকাই গেছে। ওকে, ঠিক আছে, জেড এক্স। এরপরে কি আছে দেখো, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। এতক্ষণ আমরা এক্স ওয়াই দিছি, এক্স ওয়াই ছিল তাই এক্স এবং ওয়াই এর মাঝখানে দিছি, দেন হচ্ছে জেড এক্স ছিল, জেড এবং এক্স এর মাঝখানে দিছি। এখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হলে কি হবে দেখো, এটা যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এরকম হবে, দেখো এরকম, ডাবল ডাবলটা এভাবে আসতে হবে। ক্লিয়ার, ওকে। এরপরে দেখো, ও আরেকটা আছে, রাইট, আরেকটা কি আছে বলো তো, আরেকটা আছে, আরেকটা আছে হচ্ছে তোমার জেড স্কোয়ার। জেড স্কোয়ারটাও ইজি, জেড স্কোয়ারটাও ইজি। কিরকম দেখো, জেড স্কোয়ারটা কিরকম, জেড স্কোয়ার, এটা মনে করো আমি এবার জেড ধরলাম, এটা এক্স ওয়াই, আগে থেকে তো ধরছি এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড ধরলাম, জেড স্কোয়ারটা খুব ইজি, জেড স্কোয়ার এই একটা, এখানে শুধু জেড স্কোয়ারই আছে, আর তো কোনো নাই, আছে কি নাই, তাহলে আর একটা ডাম্বেল কোথায় যাবে, আর একটা ডাম্বেল এইখানেই এরকম করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে জেড স্কোয়ারের চিত্র। এফেক্টটা যেহেতু জটিল, এফেক্টটা আমাদের পক্ষে আঁকা সম্ভব না, ঠিক আছে, কারণ দ্বিমাত্রিক বোর্ডে বা দ্বিমাত্রিক তলে আমরা হচ্ছে মানে এত জটিল কমপ্লেক্স আকৃতি আঁকতে পারবো না, তাই আমরা এফটা স্কিপ করতেছি, এবং এই এফ তোমার পরীক্ষায় আসবে না। ওকে, এবার আসো আফবাউ নীতি। এবার আসো আমরা হচ্ছে তিনটা নীতি পড়বো, এই তিনটা বেসিক্যালি একটা পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হবে, ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, ইলেকট্রন বিন্যাসটাকে ব্যাখ্যা করে হচ্ছে তিনটা নীতি। এই তিনটা নীতি আমরা পড়বো আজকে, ঠিক আছে। তার মধ্যে প্রথম নীতি হচ্ছে আফবাউ নীতি। আফবাউ নীতি কি বলছে, ইলেকট্রন সমূহ
ইলেকট্রন সমূহ কোন পরমাণুর মধ্যে নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এটা হচ্ছে আউটবাউন্ড নীতি। আউটবাউন্ড নীতি এটা কেন ব্যাখ্যা করছে? তোমাকে আমি একটা কথা বলি, মনে করো আমি যদি তোমাকে 3টা আলাদা আলাদা টাস্ক দিই, যে 3টা আলাদা আলাদা টাস্কের মধ্যে তোমাকে আমি বললাম যে 3টার মধ্যে যে কোনো একটা টাস্ক তুমি করবা, মানে টাস্কগুলোর বৈশিষ্ট্য আমি শক্তি দিয়ে ডিফারেন্সিয়েট করি। একটা টাস্ক দিলাম যেমন যেখানে আর কি একটু মোটামুটি একটু এফোর্ট দিলেই কাজটা হয়ে যাবে, আর একটা কাজ দিলাম যেখানে আর কি তোমার একটু শক্তিটা একটু বাড়াতে হবে বা একটু শক্তি বেশি খরচ হবে, আর 3 নাম্বার কাজটায় অনেক বেশি শক্তি হবে, ঠিক আছে, শক্তির প্রয়োজন হবে। এখন তোমাকে যদি আমি বলি যে তুমি এই 3টার মধ্যে একটা টাস্ক চুজ করো, যে তুমি কোনটা করতে চাও তোমার ইচ্ছা মতো, তুমি কি করবা? তুমি ফার্স্টলি যে টাস্কটায় কাজ কম, শক্তি কম, পরিশ্রম কম, তুমি সেটাতেই আগে যাবা, ঠিক আছে। এরপরে যে 2টা টাস্ক বাকি থাকবে, এরপরে এই 2টার মধ্যে যদি একটাকে কাউকে সিলেক্ট করতে বলি, সে কিন্তু সেকেন্ড যেটাতে কাজ কম সেটাতে যাবে, এবং থার্ড ওয়ান তোমার কোনো উপায় না পেয়ে তৃতীয় যেটাতে কাজ বেশি সেটাতে যাইতে হবে, তার কোনো উপায় নেই। সো ইলেকট্রনও ঠিক সেম নীতিটাই, তাদের ক্ষেত্রেই সেম নীতিটা তারা অ্যাপ্লাই করে। যেই শক্তি স্তরে ঢুকতে তাদের শক্তি কম লাগবে সেই শক্তি স্তরে সে আগে ঢোকে, এরপরে ক্রমান্বয়ে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে তারা প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা শক্তি স্তরের শক্তি না মেপেই, ওই যে একটা ইএন আছে না, এই ইএন হচ্ছে না মেপেই কিভাবে বুঝবো ইলেকট্রন বিন্যাস করার সময়? ইলেকট্রন বিন্যাস করার সময় কি আমি প্রত্যেকটা শক্তি স্তর ধরে ধরে শক্তি বের করবো, এরপরে হয়তো সেই ইলেকট্রন ঢুকাবো? নো। আমরা কিভাবে বুঝবো? দেখো, এটা বোঝার জন্য একটা নিয়ম আছে, ঠিক আছে। নিয়মটার নাম হচ্ছে বোর বাড়ির নিয়ম। বোর বাড়ির নিয়মটা কি? ওই যে কিছুক্ষণ আগে বললাম না n+l এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, সে n+l কে দিছে বোর বাড়ির নিয়ম। এটাই বোর বাড়ির নিয়মের অবদান হচ্ছে n+l। তাহলে n+l এর ক্ষেত্রে n+l এর মান যার বা যে উপ শক্তি স্তরের কম তার শক্তি কম। তার কি কম? তার শক্তি কম। n এর মান যে উপশক্তি স্তরের বেশি তার শক্তি বেশি। এখন গত উদাহরণে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখছি 3p এবং 4s এর কি গেছে, n+n এর মান সমান হয়ে গেছে, n+l এর মান কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে n+l এর মান সমান হলে কি হবে? n+l এর মান সমান হলে যার n এর ভ্যালু কম তার শক্তি কম, ঠিক আছে। এই 3টা বোর বাড়ির নিয়ম। এই 3টা মেনে ইলেকট্রন বিন্যাস করার সময় এই 3টা হচ্ছে মানা হয়, ঠিক আছে, এই 3টা মানা হয়। আচ্ছা, আমরা যখন এই অরবিটালের আকৃতি পড়ছিলাম, এই অরবিটালের আকৃতি পড়ার সময় আমাদের একটা জিনিস পড়তে হবে, এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট টপিক বলতে এখানে আউফবাউ নীতিটা যদি আমি একটু ডেমনস্ট্রেট করি, সাপোজ ধরো আউফবাউ নীতি, তাহলে n+l এর উপর ভ্যালুর উপর ডিপেন্ড করে আউফবাউ নীতি বা তোমার হচ্ছে এই নীতি অনুসারে একটা ইলেকট্রন বিন্যাসের প্যাটার্ন তৈরি করা হয়েছে। সেই প্যাটার্নটা কি? এস, হ্যাঁ, এসএস, দেন হচ্ছে তোমার এস, এসপি, তারপরে হচ্ছে, আচ্ছা ওয়েট, এটা এভাবে লেখো, প্রথমে 1 দাও, দেন 2 2, ঠিক আছে, দেন হচ্ছে 3 3 3, দেন হচ্ছে
4, 1s 2s 2p, হ্যাঁ 3s 3p, হ্যাঁ 3d 4s 4s এর এখানে কি হবে দেখো, এটা একটু এরকম করে যাবে, psp, এটা হচ্ছে dsp, 3d 4s, ওকে। দেখো আউফবাউ নীতির উপর ডিপেন্ড করে আমি একটা হচ্ছে অরবিটাল একটা ক্রম আসছে, সেই ক্রমটা আমরা কিভাবে মনে রাখবো যখন ইলেকট্রন বিন্যাস করবা। এস ফার্স্টে দিবা এস, এসপি, এসপি, ঠিক আছে, এস, এসপি, এসপি, ডিএসপি, ডিএসপি, দেন এফডিএসপি, এফডিএসপি, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার আউফবাউ নীতির শক্তি স্তরের ক্রম। এই ক্রমটা মনে রাখবা, এই ক্রমটা কি করবা, মনে রাখবা। ওকে, এবার দেখলাম আউফবাউ নীতি কি বলতেছে, এবং আউফবাউ নীতিকে আমরা হচ্ছে জাস্ট ইয়া করার জন্য, মানে প্র্যাকটিক্যালি ইউজ করার জন্য আমরা আরেকটা নিয়ম কি পড়লাম, বোর-বাড়ির নিয়ম পড়লাম। এখন আউফবাউ নীতি এবং বোর-বাড়ির নিয়ম প্রয়োগ করে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখব, ঠিক আছে। কি দেখব, ইলেকট্রন বিন্যাসটা দেখব। দেখো আউফবাউ নীতি কি বলছিল, যে প্রথমে নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তরে যাবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, রাইট। সো আমি যদি এখানে ইয়া জিনিসগুলো মানে লিখি, আমি শক্তি স্তরগুলো লিখি 1s 2s 2p, ওকে। এখন 3s এর কয়টা থাকে, 3s 3p 3d থাকে, রাইট। 4s এর কি থাকবে, 4s 4p 4d 4f থাকবে। এখন কথা হচ্ছে আমার কি এই সিরিয়াল ওয়াইজ ইলেকট্রন ঢুকবে, নো। এই সিরিয়ালের মধ্যে যার nn প্লাস l এর ভ্যালু ছোট থেকে বড়, তার মধ্যেই ইলেকট্রন প্রবেশ করা শুরু করবে, ছোট থেকে বড়তে শুরু করবে। সো আমি যদি এখানে এই দুটোর যদি n প্লাস l এর ভ্যালু দিয়ে দেখি, এটার n প্লাস l এর ভ্যালু কত, 1 প্লাস 0, এটার কত 1 প্লাস 0 1 প্লাস 1, অর্থাৎ 1 1 2, হ্যাঁ সরি 1 প্লাস 1, এটা কত 1 প্লাস 1, ওকে। তাহলে এটা ভ্যালু কত, এটা n প্লাস n এর ভ্যালু 1, এটার হচ্ছে 1, এটার হচ্ছে কত 2। n এর ভ্যালু দুইটার সেম হলে, n প্লাস l এর ভ্যালু দুইটার সেম হলে, যার n এর ভ্যালু কম সেখানে আগে ইলেকট্রন ঢোকে, তাই 1s আগে ঢুকবে, তাই 1s আগে দিছি আমি, 1s 2s 2p। এরপর আসো 3s এ, এটা আসবে কত 3, ঠিক আছে। 3p তে কত আসবে 4, ওকে। 3d তে কত আসবে 5, ঠিক আছে। 4s এ কত হবে 4, 5 বড় না 4 বড়, 5 বড় 4 ছোট, তাই আমি এটা এখন আলাদা করে দিব, আলাদা করে দিব। দেখো দিলাম 4s এখানে আসবে, 3d এখানে যাবে, দিলাম, ঠিক আছে। এখানে এটাও 4, এটা 5, ওকে। এরপরে এরপরে এটা এটা মাপো, এটা দেখো 4p কত, 4p হচ্ছে তোমার এখানে 4p আছে, এর মধ্যে আবার 5s একটু দিতে হবে, না হলে বুঝবা না 5s আছে, ঠিক আছে। 4p কত, 4p হচ্ছে তোমার 5, ঠিক আছে। 4p 5, 4d কত 6, 4d 6, 4f কত 4f 7, ঠিক আছে 7। এখন এখানে দেখো 5 5s কত 5, তাহলে এই 5 এটাও 5, এই 5টা আগে চলে যাবে না, এই দুটো পরে, এটা আগে, 4p এর পরে আসবে 5s 5, এরপরে আসবে 4d 6, হ্যাঁ। দেখছো n প্লাস l এর ভ্যালুর উপর আমরা এখন কি করলাম, একটা সিকোয়েন্স করলাম। সিকোয়েন্সটা কি হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d। এখন আমরা তো কাহিনী ক্যাপচা করব না, আমরা একটা শর্টকাট মনে রাখবো। শর্টকাটটা কি, ss ps ps, হ্যাঁ dps dps ftps ftps fdps। হ্যাঁ এটা কি করলাম, ss ps ps কি, dps dps কি, এখানে জাস্ট কিছুই না। এখন আমি জাস্ট শক্তি স্তরগুলো বসাবো। যেমন এটা 1s, ss দিয়ে দাও, ss কি হবে 1s 2s 1s 2s, ঠিক আছে। ps কি 2p
3s। ঠিক আছে, এই পিএসটা কি দেখো, এখানে 3 এর একটা এস চলে গেছে, তাহলে এখানে নেক্সটটা কি হবে, পি এর নেক্সট কি হবে, 3p হবে। দেন এই এসটা কি হবে, তাহলে এই 3 এর তো এস একবার চলে গেছে, 3 এর স্টোর হবে না, তাহলে কি হবে, 3 এর পরে কে এস পাবে, 4s পাবে। দেন ডিপিএস কি দেখো, আমার এখানে এস পিএস এ পিএস এ তোমার হচ্ছে 3s, 3 এর একটা এস আছে, 3 একটা পি আছে, এখানে তো ডাইরেক্ট 4d যাবে না, আগে আমাকে কি করতে হবে, 3 টা কমপ্লিট করতে হবে, দেন 3d আসবে। দেন আবার কি আছে, পি আছে, এখানে 4s পাইছে, 3 পাইছে, পি পাইছে, ঠিক আছে, 4s পাইছে, দেন পরের পিটা কে পাবে, পরের পিটা পাবে তোমার 4 পাবে, তাই না। এরপরে এস আছে, একটা এস 4s পাইছে, একটা এস 3 পাইছে, দেন পরের এসটা কে পাবে, 5s পাবে। এই পর্যন্ত দেখো তো মিলছে কিনা উপরেরটার সাথে, মিলছে, মিলছে, অবশ্যই মিলছে। ঠিক আছে, দেখো সব মিলছে, এগুলো সবগুলো মিলছে, ঠিক আছে, মিলছে। আচ্ছা, এবার আসো এই নীতির ব্যতিক্রম, এই নীতি মানে না কারা। মনে রাখবা ইলেকট্রন সমূহ, ইলেকট্রন সমূহ এমন ভাবে বিন্যস্ত থাকতে চায় যেন পরমাণুটি স্থিতিশীলতা অর্জন করতে পারে, যেন পরমাণু স্থিতিশীলতা অর্জন করতে, ঠিক আছে, এমনভাবে থাকবে যাতে পরমাণু স্থিতিশীলতা অর্জন করতে পারে। এখন স্থিতিশীল দুই কেসে হয়, একটা যদি শক্তি স্তর পূর্ণ থাকে, আর একটা যদি শক্তি স্তর অর্ধপূর্ণ থাকে। তাই কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে যদি পূর্ণ থাকা কিংবা অর্ধপূর্ণ থাকার সুযোগ থাকে, তবে ওই পরমাণুগুলোই আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে। যেমন কে, মনে করে একটা উদাহরণ দিই আমি, ক্রোমিয়াম, কত 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। আউফবাউ নীতি অনুসারে এটাই তোমার অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা, কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা না। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আচ্ছা, এটা 3p তো 4s হবে, হ্যাঁ, 4s1, 3d5। আগে কি ছিল, আগে কি ছিল, 4s2 ছিল, 3d4 ছিল। দেখো এখানে একটা সুযোগ হয়েছে যে ইলেকট্রনটা যদি আমি 3d তে নিয়ে গিয়ে যদি 3টাকে অর্ধপূর্ণ করি, তাহলে আমার পরমাণুটার স্থিতিশীলতা একটা একটু বেড়ে যাবে। তাই ইলেকট্রনটা কি করছে, তোমার 4s থেকে একজন চলে গিয়ে 3d তে গিয়ে সেটেল হয়ে গেছে, সেখানে গিয়ে সে স্টেবল একটা মানে স্থিতিশীলতা অর্জন করছে অর্ধপূর্ণ হয়ে। তো পৃথিবীর সব জিনিসই স্থিতিশীলতা অর্জন করতে চায়, তো ইলেকট্রন অর্জন করতে চাইলে ওর দোষ কি, সো ও এস থেকে চলে গিয়ে ডিতে গিয়ে অর্ধপূর্ণ করে স্থিতিশীলতা অর্জন করছে। এই স্থিতিশীলতা অর্জন করার যদি সুযোগ থাকে, শুধুমাত্র সেই সকল পরমাণুই এই আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটাবে। ঠিক আছে, মনে থাকবে। ওকে, এটা হচ্ছে কি আউফবাউ নীতির ব্যতিক্রম। ঠিক আছে, আউফবাউ নীতির ব্যতিক্রম। এবার আসো, কোনো একটা শক্তি স্তরে আমার কোনো প্রধান শক্তি স্তরে, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। তো সেই অনুযায়ী n=1 হলে কত হবে, 2, n=2 হলে হবে হচ্ছে তোমার 8, n=3 হলে হবে হচ্ছে তোমার 18, হ্যাঁ, তারপর হচ্ছে
সরি সরি কত হবে 3 3 9 9 2 18 18ই তো হবে। আরে আমি সরি আবার কই কেন, এটা হবে 32। ঠিক আছে, 5 হলে কত হবে? 5 হলে হবে হচ্ছে তোমার 5 5 25, 25 2 50, 50 হবে, রাইট? 25 2 5 5 25, 25 2 50 হবে। কিন্তু তুমি যখন ইলেকট্রন বিন্যাস করতে মানে যাবা, তখন দেখবা প্রতিটা শক্তি স্তরে 32টার বেশি আর হইতেছে না। 32টার বেশি কেন হইতেছে না, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে, দুইটা জিনিস জিজ্ঞেস করতে পারে। যে একটা জিজ্ঞেস করবে যে উক্ত শক্তি স্তরের ধারণ ক্ষমতা কত, 2n², আর উক্ত শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 32টা। কেন 32টা? এখন পর্যন্ত তোমার যেই এলিমেন্টস গুলো আবিষ্কৃত হয়েছে, এই এলিমেন্টস গুলো এফ অরবিটাল পর্যন্ত, এসপিডিএফ, এই 4টা উপশক্তি স্তর ইউজ করেই ইলেকট্রন বিন্যাস করা যায় বা ইলেকট্রন বিন্যস্ত থাকতে পারে। ঠিক আছে, এরপরে এসপিডিএফ এর পরে জিএইচআই, এগুলোও আছে, এটা ইমাজিনারি তোমার শক্তি স্তর, এগুলোও আছে, কিন্তু এগুলোর দরকার হয় না। ঠিক আছে, তাই এই 118টা মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করার জন্য বা ইলেকট্রনের থাকার জন্য তোমার এই 32টার মধ্যেই তোমার ওরা সুন্দর মতো সেটেল হয়ে যায়। তাই এই 32টার বেশি কোনো শক্তি স্তরেই আর ইলেকট্রন আসতে পারে না। ঠিক আছে, কথাটা মনে থাকবে তো। জিনিসটা তোমরা, আমি যেটা মুখে বললাম, এটা একটু তোমাকে নোট করে রাখতে হবে। ঠিক আছে, এটা নোট করো। ও বাই দ্য ওয়ে, নোট করার জন্য কিন্তু তোমাদের পুরস্কার আছে, এটা আমি বলছিলাম। ঠিক আছে, সো নোট অবশ্যই করবা, করে গ্রুপে সাবমিট করবা। ওকে, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবা। আমার আমার এখানে যদি কোনো রকমের অন্য মনস্ক হওয়ার কারণে যদি কোনো ভুল টুল হয়ে থাকে, সেটাও গ্রুপে আস্ক করবা, শিওর হয়ে নিবা যে এটাই কিনা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, প্যারা নাই। মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। বলার ভুল, বলার ভুল হতে পারে, অন্য কিছু না। ঠিক আছে, শুধু বলার ভুলই হইতে পারে, একটা বলতে গিয়ে আর একটা হয়ে যায় কি মাঝে মধ্যে। ঠিক আছে, ওকে, এবার আসো। এবার হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে লাস্ট টপিক, হুইচ ইজ, দেখলেই বুঝতে পারবা কি, নোড এবং নোড প্লেন। ঠিক আছে, নোড এবং নোডাল প্লেন আর কি। নোড এবং নোডাল প্লেন কি? এই মনে করো একটা পরমাণু, এখানে কি আছে, এটাতে আমার কি করতেছে বলতো, এখানে ইলেকট্রন ঘুরতেছে, রাইট? ইলেকট্রন ঘুরতেছে। কোন একটা পরমাণুর মধ্যে, কোন পরমাণুর মধ্যে, কোন পরমাণুর মধ্যে, কোন পরমাণুর মধ্যে যে স্থানে, যে স্থানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ,99%, 97 থেকে 99%, সে স্থানকে, সে স্থানকে অরবিটাল বলে। ঠিক আছে, আর যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, শূন্য, তাকে নোড বলে। কি বলে? নোড বলে। ঠিক আছে, তাকে কি বলে? নোড বলে। এখন কোথায় শূন্য? দেখো, এই বরাবর যদি ইলেকট্রন যেহেতু ঘুরতেছে সব সময়, তাই এই বরাবর যে কোনো বিন্দুতে কোনো না কোনো সময় ইলেকট্রন থাকবেই। সো ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা 99% আছে। ঠিক আছে, 100% বলে কিছুই না দুনিয়াতে, 99%, 97 থেকে 99%, 93%, অনেক জায়গায় অনেক রকম করে তোমার ভ্যালু দেওয়া আছে, 93, 97, 99, আমি সর্বোচ্চটাই ধরছি, মানে সর্বোচ্চ আর কি। ইলেকট্রন থাকার ক্ষমতা কি, মানে থাকার প্রবাবিলিটি হচ্ছে সর্বোচ্চ। তো এমন জায়গাকে বলবো অরবিটাল। তো এখানেও আছে, রাইট? এই শক্তি স্তরেও আছে, রাইট? ইলেকট্রন আছে, নাই কোথায়? এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে নাই, এই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। এবং এই জায়গাটাকেই বলা হচ্ছে কি, নোড। এই জায়গায় কি বলা হচ্ছে? এই জায়গাটাকে বলা হচ্ছে নোড। এবং এই নোড যেই তলে অবস্থান করে তাকে বলা হয় নোডাল প্লেন। ঠিক আছে, এই তলটাকে বলা হয়, তল তাকে বলে নোডাল
প্লেন প্লেন, ঠিক আছে, নোডাল প্লেন। ওকে, এই হচ্ছে নোড এবং হচ্ছে নোডাল প্লেন, ঠিক আছে, কথাটা মনে থাকবে। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত পড়বো। পরের ক্লাসে তোমার পাউলিন বর্জন নীতি, দেন হুন্ডের নীতি এবং কিছু এমসিকিউ সলভ করব, ঠিক আছে, করে আমরা এটা 6 নাম্বার ক্লাস গেল। 7 নম্বরে কি কি করব বললাম। 8 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, ঠিক আছে, আয়নিক গুণফল, কমন আয়ন ইফেক্ট, এই জিনিসগুলো শুরু করব। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই।